আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জিবা রহমান। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সংলাপের জন্য অনির্দিষ্টকাল বসে থাকা যাবে না, সব পথ বন্ধ করে দিলে রাজপথ বেছে নেওয়া হবে, হুঁশিয়ারি বেগম জিয়ার। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 7 দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকায় বিমস্টেক সচিবালয় উদ্বোধন। স্থিতিশীলতার জন্য দেশের রাজনৈতিক দলগুলোকে ভিন্ন মতের প্রতি সম্মান জানানোর আহ্বান বিশিষ্টজনদের। আবারও ফিরে এসেছে লোডশেডিং, ঢাকার বাইরে পরিস্থিতি অসহনীয়। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বললেন আরো মাসখানেক থাকবে দুর্ভোগ। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। সোনামণিকে রাখে 24 ঘন্টা সুরক্ষিত, নিশ্চিন্ত সারাদিন। এবার বিস্তারিত। আলোচনার মাধ্যমে সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার উপযোগী নির্দলীয় নিরপেক্ষ সরকার কাঠামোর ব্যাপারে সমঝোতায় আসতে আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়া বলেন, বাংলাদেশের মানুষ সংলাপের জন্য অনির্দিষ্টকাল বসে থাকবে না, সব পথ বন্ধ করে দিলে রাজপথ বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে প্রকৌশলী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানে বেগম জিয়া বলেন, দেশে আইনের শাসন নেই, হত্যা, গুম, খুন, অপহরণ, চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ, দলীয়করণে স্থবির প্রশাসন, বিচার বিভাগের স্বাধীনতা হরণের চক্রান্ত চলছে। সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা অবৈধ ও অনির্বাচিত সংসদের হাতে নেয়ার উদ্যোগ চলছে। এতে বিচার বিভাগের স্বাধীনতা আরো খর্ব হবে, ন্যায় বিচারের সুযোগ আরো সংকুচিত হয়ে পড়বে। বেগম জিয়া বলেন, সংবিধান, রাষ্ট্র, জাতীয় ইতিহাস, জনগণের অধিকার তছনছ করা হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে শুধু বাংলাদেশ নয়, এই অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা তার। একটি জনপ্রতিনিধিত্বহীন সরকার যেভাবে স্বেচ্ছাচারী শাসন চালিয়ে যাচ্ছে, যেভাবে গণতান্ত্রিক ও উদারনৈতিক রাজনৈতিক ধারাকে স্তব্ধ করে দিতে চাইছে, তাতে কেবল উগ্রবাদী ও চরমপন্থী শক্তির উত্থান বিস্তারের আশঙ্কাই বাড়তে পারে। বেগম জিয়া বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে 5 জানুয়ারি নির্বাচন করতে হচ্ছে এবং নির্বাচনের পর আলাপ আলোচনা সমঝোতার মাধ্যমে আরেকটি নির্বাচন হবে বলে আওয়ামী লীগ সভানেত্রী যে অঙ্গীকার করেছিলেন তা ভুলে এখন তিনি সংলাপে বসতে অস্বীকার করছেন। আলোচনার মাধ্যমে সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন পরিচালনার উপযোগী একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার কাঠামোর ব্যাপারে সমঝোতায় আসার আহ্বান জানাচ্ছি। তবে বাংলাদেশের মানুষ এমন একটি সংলাপের জন্য অনির্দিষ্টকাল বসে থাকবে বলে মনে করার কোনো কারণ নেই। আমরা দেশে অশান্তি, সংঘাত, অস্থিরতা এবং রাজপথের উত্তাল আন্দোলনে সহসা যেতে চাই না। আমরা এখন আমাদের সংগঠনগুলোকে প্রস্তুত ও বিন্যস্ত করছি, অন্যান্য সমাজ শক্তিগুলোকে সমন্বিত করছি। এই পর্বের পর সংলাপের উদ্যোগ না নিলে জনগণের দাবি আদায়ে শিগগিরই আমাদেরকে রাজপথের আন্দোলনে নামতে হবে। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিশিষ্ট অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট মিলনায়তনে সাবেক আইনমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের বইয়ের প্রকাশনা অনুষ্ঠান শেষ করে বের হলে ডক্টর মাহবুবুল্লাহর উপর হামলা হয়। পরে তাকে আহত অবস্থায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অ্যাবের সমাবেশে নিয়ে যান তার সহকর্মীরা। সে সময় সমাবেশে বক্তব্য রাখাকালে অধ্যাপক মাহবুবুল্লাহর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বেগম জিয়া। বেগম জিয়ার বক্তব্য শেষে অধ্যাপক মাহবুবুল্লাহর ঘটনার বিবরণ দিয়ে বক্তব্য রাখেন। এই 4-5 জন মিলে প্রচন্ড খুশি, আমার চোখের উপর আঘাত এবং আমাকে
একেবারে ফ্লোরের মধ্যে, মেঝের মধ্যে ফেলে দেয়। আমরা টেলিভিশনের পর্দায় শুনতে চাই, দেখতে চাই যে সন্ত্রাসীরা তার উপরে যারা আক্রমণ করেছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। নাহলে বুঝে নিতে হবে যে আওয়ামী লীগের সভানেত্রীর নির্দেশেই আজকে তিনি সারা দেশে সন্ত্রাসীরা এই অবস্থা চলতে পারে না, চলতে দেওয়া যাবে না। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 7 দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিমস্টেক ভুক্তদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিমস্টেক পরিচালনায় উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। বিমস্টেক মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন দ্রুত কার্যকর হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন তাইমুর রশিদ। রাজধানীর গুলশানে বিমস্টেক সচিবালয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 7 দেশের বহুমুখী কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্যে 97 সালে গঠিত হয় বিমস্টেক। পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সবসময় আঞ্চলিক সহযোগিতাকে গুরুত্ব দেয়। জানান, পররাষ্ট্র নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বিমস্টেকের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বিমস্টেক প্রতিবেশী দেশগুলোর মধ্যে গভীর বোঝাপড়া পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অন্যতম ক্ষেত্র। সংস্থাটি অঞ্চলের অগ্রগতি সমৃদ্ধি অর্জনে এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। বিমস্টেক দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যকার সেতু বন্ধন। শেখ হাসিনা বলেন, লক্ষ্য অর্জনে সময়োপযোগী ও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা এবং মুক্ত বাণিজ্য অঞ্চল কার্যকর করা সহ 6টি প্রস্তাবনা দেন তিনি। বিমস্টেকের আওতাধীন হিমালয় বেসিন অঞ্চলে জলবিদ্যুৎ এবং বঙ্গোপসাগর অঞ্চলে হাইড্রোকার্বন প্রাপ্তির অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই অঞ্চলের জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আমি জলবায়ু পরিবর্তন সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ জনিত চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে একই সাথে কাজ করবার আহ্বান জানাচ্ছি। নিরাপত্তা, পর্যটন এবং প্রযুক্তি খাতেও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি। পরে স্মারক ডাকটিকিট অবমুক্ত এবং পরিদর্শন বইয়ে সই করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। দেশে বিনিয়োগের পরিবেশ তৈরিতে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিভিন্ন দলকে একে অন্যের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। তবে রাজনীতিবিদরা বলছেন, সহিংস রাজনীতির পথ থেকে অনেকটাই সরে এসেছে দলগুলো। এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে মৌলিক কিছু বিষয়ে মূল্যবোধ তৈরির উপর জোর দেন তারা। রিপোর্ট শারমিন ইব্রাহিমের। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির আন্দোলন এবং পরে 5 জানুয়ারির নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণায় অস্থিতিশীল ছিল দেশের রাজনৈতিক অঙ্গন। একতরফা ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার তকমা নিয়েই শাসনভার গ্রহণ করেছে বর্তমান সরকার। এসবের মাঝে অর্থনৈতিক অগ্রগতিতে বেশ ছেদ পড়েছে বলেই অভিমত ব্যবসায়ীদের। দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এমন মতই তুলে ধরেন বিশিষ্টজনেরা। গত 60 বছরে দৃশ্যমান কোন শিল্প প্রতিষ্ঠান বড় কিছু এদেশে কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। পলিটিক্যাল স্টেবিলিটি বলতে বোঝায় যে পলিটিশিয়ানরা কথা বলবে, পলিটিশিয়ানরা তাদের নেগোসিয়েশন করবে, জনসাধারণ জানবে কোন পলিটিক্যাল পার্টি আমাদের জন্য কাজ করবে, তাদের তারা ভোট দিয়ে তারা বানাবে। আপনি শুধু পজিশনে থাকবেন, অপোজিশনকে বিশ্বাস করবেন না, বিশ্বাস করলেও কাজ করতে দিবেন না, কাজ করতে দিলেও বাধা দিবেন, আর আমার কোথায় অপোজিশনে চলবে, সরকারি চলবে, এই পরিবেশের সমাপ্তি ঘটাতে হবে। তবে সহিংস রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রত্যয় ছিল রাজনীতিবিদদের কণ্ঠেও। What we need is to create good human beings, খালি পলিটিক্স না, সর্বক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমে it is time that we create a situation. অপরাজনীতি এগুলো পার হয়ে আমরা আমাদের গণতন্ত্রের প্রতি আমরা এগোবো। যে পথে আমরা যাত্রা শুরু করেছি, আমি তো অল এমফেসিস বলতে পারি, বাংলাদেশ আর পিছিয়ে যাবে না, এটা এগোতেই থাকবে। অর্থনৈতিক উন্নয়নে দলমত নির্বিশেষে একে অন্যের পরিপূরক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। আইনমন্ত্রী আনিসুল হক আবারও জানিয়েছেন, বিচারপতিদের অপসারণ নিয়ে এখন নয়, আলোচনা হবে আইন প্রণয়নের সময়। আইনগত সহায়তার ক্ষেত্রে সরকারি ও এনজিও উদ্যোগের অংশীদারিত্বের মাধ্যমে ন্যায় বিচার লাভ বিষয়ে শনিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, অপসারণ বিষয়ে আইন করার সময় অবশ্যই সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে। ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের সুরক্ষা হবে, বিচার বিভাগের সম্মান বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমান সরকার 2009 সাল থেকেই বিনামূল্যে আইন সহায়তা দেওয়ার কাজ করে আসছে। এ কার্যক্রম চলছে জেলা আইন সহায়তা কর্মকর্তার মাধ্যমে। সব পক্ষের সাথে আলোচনা না করে তেজগাঁও শিল্প এলাকাকে বাণিজ্যিক ও আবাসিক এলাকায় রূপান্তর করলে তা বুমেরাং হতে পারে আশঙ্কা নগর পরিকল্পনাবিদ ও শিল্প সংশ্লিষ্টদের। তবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছেন, ড্যাপের অনুশাসন মেনে পরিবেশ বান্ধব এলাকা হিসেবে গড়ে তোলা হবে তেজগাঁওকে। জানাচ্ছেন মিজানুর রহমান সবুজ। স্বাধীনতারও 20 বছর আগে 500 একর জমি নিয়ে প্রতিষ্ঠিত হয় তেজগাঁও শিল্প এলাকা। দীর্ঘকাল এমন পরিচিতি থাকলেও সেই চেহারা এখন অনেকটাই বিলীন। দিন বছরের গণ্ডি পেরিয়ে রাজধানীর আকার প্রসারিত হলে ঢাকার কেন্দ্রে চলে আসে তেজগাঁও। গেল সোমবার মন্ত্রিসভার বৈঠকে তেজগাঁও শিল্প এলাকাকে বাণিজ্যিক আবাসিক শিল্প এলাকায় রূপান্তরের অনুমোদন দেয়া হয়। এই এলাকার শিল্প মালিক, ব্যবসায়ী ও শিল্প সংশ্লিষ্টরা স্বাগত জানিয়েছেন সরকারি এ পদক্ষেপকে। তবে তারা বলছেন, যথার্থ পরিকল্পনা ছাড়া একই সাথে বাণিজ্যিক আবার আবাসিক এলাকা বানালে সেটি বরং নগরবাসীর জন্য বুমেরাং হতে পারে। শিল্পকে রেখে যদি বাণিজ্যিক আর আবাসিক দুটোই করা হয় তাহলে কিন্তু আসলে এটা অবসান হয়ে যাবে। ধানমন্ডি, গুলশান, বনানী, বাড়িধারা এগুলো কমার্শিয়াল এরিয়া হয়ে যাচ্ছে। এটা বন্ধ করা উচিত ইমিডিয়েটলি, করে কমার্শিয়াল এলাকা হিসেবে তেজগাঁকে ডেভেলপ করতে পারে। আবাসিক এলাকার অনুমোদন যদি এখানে দেওয়া হয়, বেশিরভাগ এলাকায় আবাসিকের মধ্যে চলে যাবে। এটা করাটা আমার মনে হয় না যুক্তিসঙ্গত হবে। তবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানিয়েছেন, মাস্টার প্ল্যানের মাধ্যমেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। এটা 1.5 মাসের মধ্যে আমরা একটা মাস্টার প্ল্যান করে ফেলবো। ট্যাপের যেসব অনুশাসন আছে সেগুলো মেনেই করা হবে। হাতির ঝিল কোনো মতেই কন্টামিনেশন করা যাবে না। তো সুতরাং আমরা এটাকে পরিবেশ বান্ধব করতে চাই এবং আপনার যেসব বিল্ডিংগুলো হবে সমমানের বিল্ডিং হবে। সিদ্ধান্ত অনুযায়ী কোনো ভারী বা শ্রমঘন শিল্প প্রতিষ্ঠান থাকতে পারবে না। নগর পরিকল্পনাবিদরাও বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখতে চাইছেন। তো 1 মাসের মধ্যে পরিকল্পনাটা হয়ে যাবে, এটা দেখলাম কাগজে। এটা আমার কাছ থেকে একটু বাস্তব মনে হয়। যারা ঢাকার পরিকল্পনার জন্য দায়িত্বপ্রাপ্ত নিয়োজিত রাজু এবং রাজুকে যারা কনসালটেন্ট অথবা বিভিন্ন পরিকল্পনা পেশাজীবী গোষ্ঠী, তাদের সাথে আলাপ আলোচনা করা উচিত। তবে যানজট রোধ আর পরিবেশ রক্ষা করে পরিকল্পনার বাস্তবায়ন কতটুকু সম্ভব হবে সে বিষয়ে সন্দিহান তারা। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। 5 জানুয়ারি নির্বাচনের সময় দেশকে অস্থিতিশীল করতে ভারতের তৃণমূল কংগ্রেস জামাত ইসলামীকে অর্থায়ন করেছিল বলে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে সরকার তদন্ত করছে, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব করেননি। সোমবার তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। 5 জানুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা হয় দেশজুড়ে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে দেশের কয়েকটি পত্রিকা খবর দেয়, সে সময় দেশকে অস্থিতিশীল করতে ভারতের তৃণমূল কংগ্রেস নেতা আহমেদ ইমরান সারদা গ্রুপের কাছ থেকে অর্থ নিয়ে জামায়াতকে সরবরাহ করে। এ বিষয়ে সরকার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রাজধানীর একটি হোটেলে প্রবাসীদের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। আমরা এটাকে সিরিয়াসলি নিচ্ছি এবং দুই দেশের মধ্যে আপনারা জানেন যে গোয়েন্দা তথ্য আদান প্রদানেরও যথেষ্ট প্রসিডিওর রয়েছে, প্রোটোকল রয়েছে, যেটা আমরা অতীতেও করেছি এবং এ ব্যাপারে আমরা তদন্ত শুরু করেছি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব করেছেন বলে খবর বেরিয়েছে সেদেশের দ্য হিন্দু ও আনন্দবাজার পত্রিকায়। তবে বাংলা ভিশনের কলকাতা প্রতিনিধি দীপক দেবনাথ উপকমিশনার প্রেস সেক্রেটারি মোফাক্কেরুল ইসলামের বরাত দিয়ে জানিয়েছেন, ডেপুটি হাই কমিশনার আবিদা ইসলামের মেয়াদ এ মাসেই শেষ হচ্ছে। এজন্য মুখ্যমন্ত্রী মমতার সাথে সৌজন্য সাক্ষাতের সময় চেয়েছেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী একই তথ্য জানালেন। আমাদের এখনকার ডেপুটি হাই কমিশনারকে নিয়ে যে মিডিয়াতে যে রিপোর্টটি এসছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। তিনি ভারতের চিফ মিনিস্টারের একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন, সেটি সৌজন্য সাক্ষাতের। সেই সাক্ষাতের দিন ধার্য হয়েছে সোমবারে। ভারত বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো তৎপরতা চালাতে দেওয়া হবে না বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এদিকে জামায়াতের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে ভারতের সারদা গ্রুপের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। 5 জানুয়ারির নির্বাচনের সময় দেশকে অস্থিতিশীল করতে ভারতের তৃণমূল কংগ্রেস জামাত ইসলামীকে অর্থায়ন করেছিল বলে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে সরকার তদন্ত করছে, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।
রাজধানী সহ সারা দেশে আবারও ফিরে এসেছে লোডশেডিং। রাজধানীতে এই দুর্ভোগ এখনো কিছুটা কম হলেও ঢাকার বাইরে এই মাত্রা এর মধ্যে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। 10,000 মেগাওয়াটের উৎসবের পর এরই মধ্যে উৎপাদন চলে এসেছে প্রায় অর্ধেকে। আরো মাসখানেক সারা দেশের মানুষকে বিদ্যুতের এই দুর্ভোগ পোহাতে হবে বলে জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। মূলত সার উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাস দিতে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখতেই এই দুর্ভোগ বলেও জানান তিনি। রকুনুজ্জামানের রিপোর্ট। সন্ধ্যার পর রাজধানীর স্থানে স্থানে নিয়মিত বিরতিতে এভাবে অন্ধকার নেমে আসে। এলাকা ভেদে বিদ্যুতের এই লোডশেডিং এরই মধ্যে সহনীয়তার মাত্রা অতিক্রম করেছে। ডেসকো ডিপিডিসির মতো রাজধানীর মধ্যে বিদ্যুৎ বিতরণকারী কোম্পানিগুলো জানাচ্ছে পিক আওয়ারে চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি থাকে 25 থেকে 27%। আর এতেই শেষ ভাদ্রের গরমে লোডশেডিং এর অসহনীয় স্মৃতি ফিরে আসতে শুরু করেছে রাজধানীবাসীর মধ্যে। 4-5 যাওয়া হচ্ছে, আর যতবারই যায় ততবারে 2 ঘন্টা 1.5 ঘন্টা এরকম। আগে না তো প্রতি ঘন্টায় তো যাইতেছে, কারেন্টের কোনো ইয়ে নাই, যায় তাড়াতাড়ি কিন্তু আসতে অনেক লেট হয়। তবে রাজধানীর বাইরে লোডশেডিং এর মাত্রা এরই মধ্যে সহ্যের সীমা ছাড়িয়েছে। ঢাকার বাইরে শুধু সন্ধ্যার পর নয়, দেশের অনেক স্থানেই সারাদিনই ঘন্টায় ঘন্টায় লোডশেডিং এর পুরনো অবস্থা ফিরে এসেছে। সারাদিন কারেন্ট আসার পর হয়তো বিকালে 4টা বাজে আসলো, আবার আধা ঘন্টা ঘন্টা থাকলো, আবার চলে গেল। লোডশেডিং এর কারণে আমরা লেখাপড়া যেরকম ঠিক মতো করতে পারতেছি না। বিদ্যুৎ যায়, তারপরে গেলে তো একটা আসে না। সারাদিনে যায় আসে, এটা তো স্বাভাবিক, কিন্তু সন্ধ্যার পরে কারেন্ট গেলে 1-1.5 ঘন্টা কারেন্ট আসে না। বিদ্যুতের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে আরো মাসখানেক সময় লাগবে বলে জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সার উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাস সরবরাহের জন্য গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখতেই এই সংকট বলে জানান তিনি। সার কারখানাগুলো আমরা পুরো দমে চালু করার জন্য আমরা ওখানে গ্যাস নিয়ে যাচ্ছি। তো সেই কারণে আমাদের বেশ কিছু গ্যাস বেস পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ আছে, এবং যে কারণে কিছুদিন যাবৎ আমাদের একটা কিছু বিদ্যুতের কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। জেনারেশনের ক্ষেত্রে আমাদের কিছুটা বিভ্রাট দেখা দিচ্ছে। এই জায়গাটা ধরেন হয়তো মাসখানিক। সেই অনুযায়ী শীত শুরু হওয়ার আগে অর্থাৎ ঘাটতি সরবরাহের বিপরীতে চাহিদা কমার আগ পর্যন্ত সারা দেশের মানুষের এই দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বাংলা ভিশন সংবাদ। রাজধানীতে আজ শুরু হচ্ছে বাঘ নিয়ে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। 5 তারকা একটি হোটেলে এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে পরিবেশ ও বন সচিব নজিবুর রহমান বলেন, বাঘ সংরক্ষণ ও বিশ্ব বাঘ উদ্ধার কর্মসূচি বাস্তবায়ন হালনাগাদ করা সহ কয়েকটি উদ্দেশ্য নিয়ে দ্বিতীয় গ্লোবাল টাইগার স্টক ট্রেকিং শীর্ষক এই সম্মেলন হচ্ছে। বাংলাদেশ বন বিভাগের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে 20টি দেশে প্রায় 140 জন প্রতিনিধি অংশ নেবেন। বন সচিব জানান, সম্মেলন শেষে একটি ঢাকা ঘোষণা দেওয়া হবে। ওই ঘোষণায় পরবর্তী করণীয় সম্পর্কে উল্লেখ থাকবে। এক প্রশ্নের জবাবে বন সচিব নজিবুর রহমান জানান, প্রস্তাবিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কারণে বাঘের কোনো ক্ষতি হবে না। ঝিনাইদহের একটি ক্লিনিকে চিকিৎসা নিতে গিয়ে নিঃসন্তান এক দম্পতির রহস্যজনক মৃত্যু ঘটেছে। শহরের ডক্টরস ক্লিনিক থেকে জুয়েল হোসেন ও নাসরিন খাতুন দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ক্লিনিকের ম্যানেজার ও নার্স সহ 4 জনকে আটক করা হয়েছে। নিহত জুয়েল ও নাসরিন মাগুরা জেলা শ্রীপুরের বাসিন্দা। ডক্টরস ক্লিনিকের মালিক হামিদুন্নেসা পাখি জানান, গত 5 থেকে 6 বছরের সংসার জীবনে কোনো সন্তান হয়নি জুয়েল নাসরিন দম্পতির। গতকাল দুপুরে এ ব্যাপারে পরামর্শ নিতে ক্লিনিকে আসেন তারা। তাদের ইনফার্টিলিটি টেস্ট করানোর পরামর্শ দেওয়া হয়। সে অনুযায়ী জুয়েল দম্পতিকে ক্লিনিকের একটি কক্ষে পাঠানো হয়। কিন্তু প্রায় 2 ঘন্টা পরও তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে ওয়ার্ড বয় দরজা ভেঙে সেই কক্ষে ঢুকে তাদের মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পুলিশ বেলা 3টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সুপার আলতাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টিকে রহস্যজনক বলেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মার্কিন সাংবাদিক জেমস ফলে ও স্টিফেন সলফর্টের পর এবার ব্রিটিশ ত্রাণকর্মী ডেভিড হেন্সের হত্যার ভিডিও চিত্র প্রকাশ করল ISIL জঙ্গি সংগঠন। শনিবার একটি মরুভূমির মধ্যে ব্রিটিশ ওই নাগরিকের শিরোচ্ছেদের ভিডিও প্রকাশ করে IS জঙ্গিরা। স্কটল্যান্ডের পর্থের অধিবাসী হেন্সের একটি ফরাসি সাহায্য সংস্থায় কাজ করত। গত বছর তাকে অপহরণ করে IS জঙ্গিরা। এদিকে সুন্নিপন্থী জঙ্গি সংগঠন IS কে মোকাবেলায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে এদের শক্ত ঘাঁটিগুলোতে অভিযান আরো জোরদারের ব্যাপারে সমর্থন দিয়েছে মিশর।
গতকাল আইএস জঙ্গি মোকাবেলার কৌশল ঠিক করার উদ্দেশ্যে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সাথে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বৈঠকের পরপরই মিশরের প্রেসিডেন্ট অফিস থেকে একথা জানানো হয়। এর আগে আইএস গেরিলাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় হোয়াইট হাউস ও পেন্টাগন। হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, আল কায়েদার বিরুদ্ধে যেভাবে যুক্তরাষ্ট্র যুদ্ধ করেছে ঠিক সেভাবেই আইএসের বিরুদ্ধে যুদ্ধ চালাবে তারা। একই ধরনের মন্তব্য এসেছে পেন্টাগনের পক্ষ থেকেও। এবার ক্লেমন খেলার সংবাদ। ঢাকা ব্যাংক টেস্ট সিরিজ বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার চ্যালেঞ্জ নিয়ে সিরিজের দ্বিতীয় টেস্টেও বড় স্কোর গড়ছে ওয়েস্ট ইন্ডিজ। গতকাল সেন্ট লুসিয়ায় প্রথম দিন শেষে 3 উইকেটে 246 রান করেছে ক্যারিবিয়ানরা। টস জিতে ব্যাটিং করার সাহস দেখাননি বাংলাদেশ অধিনায়ক। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও সুযোগটা পুরোপুরি কাজে লাগায় ওয়েস্ট ইন্ডিজ। দুই ক্যারিবিয়ান ওপেনার ব্রাথওয়েট ও জনসন প্রথম উইকেট যোগ করেন 143 রান। তবে প্রথম টেস্টে সেঞ্চুরিয়ান ব্রাথওয়েটকে পেসার শফিউল 63 রানে ফিরিয়ে দেওয়ার পর 2 রানের মধ্যে জনসনকেও শিকার বানান স্পিনার তাইজুল। 66 করেন ক্যারিবিয়ান ওপেনার। এরপর দলীয় 185 রানে মাহমুদুল্লাহ এডওয়ার্ডসকে তুলে নিলে দিন শেষে ড্যারেন ব্রাভো ও শিবনারায়ণ চন্দ্রপল উইকেট অক্ষত রেখে ভিত করেন বড় স্কোরের। এডওয়ার্ডস 16 রানে আউট হবার পর ড্যারেন 44, চন্দ্রপল 34 রানে অপরাজিত আছেন। সেন্ট ভিনসেন্টে প্রথম টেস্ট 10 উইকেটে হেরে ওয়ানডের পর টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশের আশঙ্কায় পড়েছে বাংলাদেশ। সেন্ট কিটসে বৃষ্টিতে পরিত্যক্ত হয় সিরিজের একমাত্র টি20 ম্যাচটি। সংবাদ শেষ করব প্রাইমারি ইস্যুস সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সংলাপের জন্য অনির্দিষ্টকাল বসে থাকা যাবে না, সব পথ বন্ধ করে দিলে রাজপথ বেছে নেওয়া হবে, হুঁশিয়ারি বেগম জিয়ার। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 7 দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী। ঢাকায় বিমস্টেক সচিবালয় উদ্বোধন। স্থিতিশীলতার জন্য দেশের রাজনৈতিক দলগুলোকে ভিন্ন মতের প্রতি সম্মান জানানোর আহ্বান বিশিষ্টজনদের। আবারও ফিরে এসেছে লোডশেডিং, ঢাকার বাইরে পরিস্থিতি অসহনীয়। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বললেন আরো মাসখানেক থাকবে দুর্ভোগ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণফোন বাংলালিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।